দর্শক, আজ আমরা অবস্থান করছি দয়ারামপুর গ্রামের ফরিদপুর জেলা সদরের। এখানে এসে এক অদ্ভুত অভিজ্ঞতা আমাদের সকলের হয়েছে। এমন একজন মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে যিনি একজন তরুণ উদ্যোক্তা, মাত্র উচ্চ মাধ্যমিক শেষ করেছেন এবং যিনি স্কুল জীবন থেকে উদ্যোক্তা হয়ে উঠেছেন। শখের বশে রঙিন মাছ চাষ করা শুরু করলেন এবং এক এক করে সেই মাছের খামার এখন সুবিশাল আকার ধারণ করেছে। আজকে আমরা আপনাদের সামনে সেই গল্পটি তুলে ধরবার চেষ্টা করব, কিভাবে একজন অল্প বয়সী মানুষ, একজন তরুণ উদ্যোক্তা অন্য অন্য মানুষের স্বপ্ন হয়ে উঠতে পারে, অন্য অন্য মানুষের কাছে আদর্শ হয়ে উঠতে পারে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে। পাওয়ার বাই কাজী ফার্মস, আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। থাকুন আমাদের সাথে। আমি 6 বছর যাবত এই রঙিন মাছের সেক্টরে। বর্তমান অনেকে আছেন যারা স্কুলে পড়েন এবং কলেজে পড়েন, এই রঙিন মাছের সেক্টরে নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন বা করতে চাচ্ছেন। তাদের ভেতরে অনেকের অনেক প্রশ্ন যে কিভাবে কোন মাছটা দিয়ে তারা সর্বপ্রথম এই রঙিন মাছের সেক্টরটাতে ঢুকতে পারবে বা উৎপাদন শুরু করতে পারবে রঙিন মাছ। সেটার উত্তর যদি আমি দিই, তাহলে এখানে আমি দেখাতে পারি যে এই অটো ব্রিডের যে মাছগুলো, এগুলো দিয়ে একটা উদ্যোক্তা সর্বপ্রথম তার জার্নিটা স্টার্ট করতে পারে। কারণ এই মাছটা খুবই ইজি এবং এটার প্রতিবন্ধকতাও তেমন কিছুই নাই, যার কারণে আমরা বলতে পারি যে এই মাছটাই হতে পারে নতুন উদ্যোক্তাদের প্রথম চয়েস। আর এর পরবর্তীতে যদি আমরা দেখি যে এটার পরে আমরা কোন মাছটা শিখতে পারি, সেটার ক্ষেত্রে আসতে পারে আমরা জেব্রা ফিশ। এই মাছটাও আমরা খুব সহজেই যেখানে সেখানে আমরা এটা উৎপাদন করতে পারি। অনেকেই এই ভুলটা করে থাকেন যে শুরুতেই আমরা গোল্ডফিশ এবং অ্যাঞ্জেল নিয়ে শুরু করতে যাই এবং অনেকেই এটা হোঁচট খেয়ে এই সেক্টর থেকে টোটালি আর কি দূরে সরে যায় এবং মনে করে যে আসলে এই সেক্টরে কিছুই করা সম্ভব না। কিন্তু তারা আসলে কোনো সঠিক পথটাইতেই তারা যেতে পারে নাই। সঠিক পথে যদি আপনি এগোতে পারেন, এই সেক্টরটা আসলেও একটা সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টরটা যদি আমরা সাজিয়ে রাখতে চাই এবং এই সেক্টরটাকে যদি আমরা পরিপূর্ণভাবে ভালো রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের সকলের প্রয়োজন ইউনিটির যদি আমরা সকল ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এই মাছের যেই বাজার দর, যেই স্থিতিশীলতা, সেটা আমরা ধরে রাখতে পারবো। নতুন উদ্যোক্তা যারা তৈরি হচ্ছেন, এই মাছের দামটা কমে যাওয়ার কারণে তারা বাজারে টিকে থাকতে পারছেন না। এই জন্য আমি এটা মনে করি যে এই রঙিন মাছের সেক্টরটা আমাদের বাঁচিয়ে রাখার জন্য সকলের ঐক্যবদ্ধ থাকাটা খুবই জরুরি। দর্শক, আমরা একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এবং এই পুকুর পাড়টিকে বা এই পুকুরটিকে বলা হয়ে থাকে প্যারেন্টস ফিশের পুকুর। কেন এটিকে প্যারেন্টস ফিশের পুকুর বলা হয় সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব এবং RM অর্নামেন্ট ফিশ জোনের যিনি স্বত্বাধিকারী, তিনি আমাদের সঙ্গে আছেন। ভাইয়া, স্বাগত আপনাকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। রাহাত ভাই, এরকম প্যারেন্টস ফিশের পুকুর আর কতগুলো আছে? আমাদের প্যারেন্টস ফিশের পুকুর হচ্ছে 2টা। এটা আমাদের 5 নম্বর পুকুর, এর পাশেটা হচ্ছে 6 নম্বর পুকুর। আমরা 6 নম্বর পুকুরে হচ্ছে মেল মাছগুলো রাখি, আর এই 5 নম্বর পুকুরে হচ্ছে আমরা ফিমেল মাছগুলো রাখি। মেল এন্ড ফিমেল হচ্ছে আলাদা করে রাখা। আচ্ছা, আপনারা কিভাবে বুঝতে পারেন যে একটা মাছ তার পেটের মধ্যে ডিম আছে বা এই সময় ডিম দিতে পারে? মূলত এই মাছের একটা মৌসুম আছে। এই মৌসুমের নির্দিষ্ট মৌসুমটাতে আমরা আসলে মাছটা ধরে দেখলে বোঝা যায় যে পেটে ডিম আছে কি নাই। অনেক সময় পেট ফুলে যায়, তখন আমরা বুঝতে পারি যে মাছের পেটে ডিমটা চলে আসছে। অনেক মাছ থাকে তো, যেমন হচ্ছে গোল্ড ফিশ বা অন্যান্য মাছের কিন্তু এমনিতেই পেটটা ফোলা থাকে। তো সেক্ষেত্রে আসলে কিভাবে দেখে আপনি কিভাবে বুঝতে পারেন? সেক্ষেত্রে গোল্ডফিশ যদি হয়, গোল্ডফিশের যে পেটটা যখনই ডিমটা আসে, তখন ওই পেটটা তোলার মতো নরম হয়ে যায়। এটা আমরা ধরলেই তখন বুঝতে পারবো যে আসলে পেটে ডিম আছে, তখনই আমরা ওইটা আসলে ব্রিডিং এ দেই। তো এইসব মাছের প্রজনন কি এমনিতেই হয় নাকি কোনো পদ্ধতিতে প্রজনন করাতে হয়? এটা বিভিন্ন জাতের মাছের বিভিন্ন প্রক্রিয়ায় আসলে এটার প্রজনন হয়। যেমন আমরা কই কার্প আর কমেটটা যখন সময় হয় বা মৌসুম হয়, তখন আমরা এখান থেকে তুলে নিয়ে শেডের ভিতরে নিয়ে যাই। ওইখান থেকে আবার আমরা কোয়ালিটি ছাঁটাই করি, যেগুলো একটু লো কোয়ালিটি ওইটা আমরা বাদ দিয়ে দিই। দেন ওইটা আমরা ইনজেকশন করি,
দেখা যাচ্ছে যে বিকালের দিকে ইনজেকশন করি, ওইটা নির্দিষ্ট হাউসে যেখানে আমরা ডিমটা নিব ওইখানে দিয়ে দিই। ওইখানে অনেক ধরনের মিডিয়া থাকে যেখানে আর কি ওই মাছগুলো আর কি ডিম দিবে, ওখানটাতে ওরা সারা রাত ডিম দেয়। ভোর সকালে আমরা আবার ওই মাছগুলো তুলে আলাদা করে রেখে দিই, আর ওই ডিমটা ওইখানেই হ্যাচিং হয়ে যায়। রাহাত ভাই, এই আকারের পুকুরে কতগুলো মাছ রাখা যায়? মাছের সাইজের উপর ডিপেন্ড করে। এখন মাছটা যদি আমি 1-1.5 ইঞ্চি সাইজের মাছের কথা কল্পনা করি, প্রতি শতাংশে আমরা 2,000 থেকে 3,000 করে হিসাবে আমরা মাছটা ছাড়ি পুকুরে। এই পুকুরে কতগুলো আছে? কমেটের কথা যদি চিন্তা করি 1 থেকে 1,500 আমাদের কমেট আছে, আর হচ্ছে কৈকার আছে প্রায় 50 থেকে 60টার উপরে বড় বড় কৈকার আছে। ভাইয়া, ব্রুডিং এর পরে দেখা যায় যে অনেক মাছ মারা যায়, সেটার কারণ কি? মাছটা দুইভাবে ডিম নেওয়া যায়, এক হচ্ছে ন্যাচারালি আর একটা হচ্ছে ওই কৃত্রিমভাবে, মানে আপনার ওই ইনজেকশনের মাধ্যমে। আমরা ইনজেকশনের মাধ্যমে এটা নেই কারণ আমাদের বাল্ক কোয়ান্টিটিতে এটা উৎপাদন করতে হয়। ইনজেকশন করতে গেলে অনেক সময় অনেক মাছের ডোজ একটু বেশি হয়ে যায়, আবার অনেক মাছ দেখা যাচ্ছে যে ওই ডিম ছাড়ার পরে খুবই দুর্বল হয়ে যায়, ওইটা তখন দেখা যাচ্ছে যে সারভাইভ করতে পারে না। এখানে এত রং বেরঙের মাছ, আমরা একটু কিছু মাছ উঠিয়ে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে কৈকার, আচ্ছা আচ্ছা। কৈকার। এই মাছগুলো কি এই সাইজেরই হয়ে থাকে না আরো, নাকি এর থেকে আরো বড় হয়? বড় হবে, তবে এগুলাই আর কি উৎপাদনযোগ্য আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে কমেট। 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 এগুলোর বাজারে চাহিদা কেমন? এগুলো অনেক চাহিদা, এগুলো রঙিন মাছের সেক্টরে এই কৈকার বা কমেট এগুলোই হচ্ছে সবচাইতে বেশি আর কি চলে। আচ্ছা, কেউ যদি অ্যাকোরিয়ামের মধ্যেই মাছগুলো পালন করতে চায়, তাহলে কতটুকু সাইজের অ্যাকোরিয়াম দরকার? অন্তত 4-5 ফিটের অ্যাকোরিয়ামে এই সাইজের মাছ রাখতে হবে। ভাইয়া, আমি তো বেশ কটি মাছ ধরে দেখলাম, আপনি একটু এবার একটা একটা করে আমাদেরকে মাছগুলো ধরে দেখাবেন এবং একটু বলবেন যে কোনটা কি ধরনের মাছ। এটা হচ্ছে কৈকার্প, কৈকার্পের ভিতর হচ্ছে বাটারফ্লাই ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে এটার নাম বাটারফ্লাই কেন? এটা লেজটার কারণে মূলত এটাকে বাটারফ্লাই বলা হয়। হ্যাঁ, এইগুলো খুবই দামি জাতের মাছ আর কি কৈকার্পের ভেতর। কিরকম দাম হতে পারে এগুলো? এই ব্রুড সাইজ এক একটা 5,000 থেকে আপনার 30-40 হাজার টাকার উপরে কোয়ালিটি ওয়াইজ আর কি দামটা যায়। যেমন এইটাও আর একটা কালারের আর এক কোয়ালিটির বাটারফ্লাই। এটা কি একটু রেয়ার কালার? এগুলো একটু রেয়ার কালার। এটা কৈকার্পের লাল সাদা প্রিন্টেড বলে এটাকে। এটার বয়স কতদিন হতে পারে? এটার বয়স আনুমানিক 2 বছর। 2 বছর। 2 বছর বয়সী একটি মাছ কতগুলো ডিম দিতে পারে বা কতগুলো রেণু পোনা পাওয়া যায়? 50,000-এর মতো রেণু পাওয়া যায়, 50,000 থেকে 1 লক্ষ। এবার সাইজ অনুযায়ী আরো বেশি পাওয়া যায়, 2-3 লক্ষ পাওয়া যায় একটা ফিমেলের থেকে। আচ্ছা, একটু ছোট ছোট সাইজের যে মাছগুলো দেখছি এগুলো একটু আমাকে উঠিয়ে দেখাবেন, এগুলো কি ধরনের মাছ? এটা হচ্ছে কমেট, এটা কয়েকটা কালার হয়, এটা যেমন লাল কালার, আর একটা হচ্ছে কমেট তবে লাল সাদা। এই লাল সাদা প্রিন্টেড, এগুলোর ডিমান্ড খুবই হাই এবং এগুলোর রেটটাও প্রায় ডাবল যায় বলা যায়। আচ্ছা আচ্ছা। এটাও লাল সাদা কমেট, তবে লালের পরিমাণটা এটাতে কম। লালের পরিমাণ এটাতে একটু কম। এটা পেটে আপনি খেয়াল করবেন যে এটার পেটেতে এখনো ফুলে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিম আছে পেটে। হ্যাঁ, আর এগুলোকে বাটারফ্লাই কমেটো বলে। লেস যেগুলো খুবই ভালো, একটু বেশি ছড়ানো। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে আবার বাটারফ্লাই কমেটো বলা হয়। আচ্ছা, এরপরে আর এই যে বড় মাছটা, এটা কি? এটাও কৈকার্প, এটা এক কালারের কৈকার্প, একদমই পুরো সাদা। পুরো সাদা। এক কালারের কৈকার্পকে অনেকে আবার নরমাল কৈকার্প বলে। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে প্লাটিনাম বাটারফ্লাই কৈকার্প। আমাদের এখানে প্রচুর পরিমাণে আছে, এগুলো উৎপাদনও হয় অনেক বেশি আমাদের। ঠিক আছে, আমরা আপনার তো আরো অন্যান্য শেড এবং পুকুরেও মাছ আছে, চলুন আমরা সেগুলো দেখি। আপনারা মাছগুলো ছেড়ে দেন। রাহাত ভাই, আপনার শুরুর গল্পটা একটু শুনতে চাই, কিভাবে শুরু হলো? আমি যখন স্কুলে ছিলাম, ক্লাস 6-7-এ থাকতে, তখন মূলত শখের বসে বাসার ছাদে একটা চারিতে কিছু মাছ নিয়ে আসলে শুরু করি। তখন ওইখান থেকে আসলে ধীরে 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 এই পর্যায়টাতে এখন আসতে পেরেছি। আপনি তো তখন একদম ছোট ছিলেন, তো এই যে প্রথম পর্যায়ে যে কিছু মাছ নিয়ে আসলেন, টাকা কোথায় পেলেন? স্কুলের টিফিনের টাকা থেকে তখন আর কি আনা হয়। আচ্ছা, প্রথম অবস্থায় যখন নিয়ে আসলেন তখন বাসার সবাই কি বলেছে যে আপনি হয়তো শখের বশে পালন করতে নিয়ে আসছেন? হ্যাঁ, তখন তো যখন শখে করতাম তখন কেউ এটা বাধা দিত না। যখন এটা বাণিজ্যিকভাবে শুরু করতে গিয়েছি তখন একটু বাধা বিপত্তি আসলে পেতে হয়েছে তখন। আমি মোহাম্মদ মিজানুর রহমান।
আমার একমাত্র ছেলে মোহাম্মদ মুসাদ্দিক মন্ডল রাহাত, ও বাহারি মাছ চাষ করে বর্তমানে একজন উদ্যোক্তায় পরিণত হয়েছেন। একমাত্র ছেলে, সে শখের বশত একটি মাছের পেটিতে মাছ চাষ শুরু করে। তার খাটের নিচেই প্রথমে মাছ লুকিয়ে রাখে। আমি এক পর্যায়ে দেখে তাকে জিজ্ঞাসা করি এবং সে এই মাছের পেটি থেকে কয়েকটা চারি কিনে ছাদে চারি থেকে চৌবাচ্চা এরকম পর্যায়ক্রমে চৌবাচ্চা যখন করে তখন দেশে করোনা হয়। ওই জায়গা থেকে করোনার সময় তার অনলাইনেই মাছের ব্যবসাগুলি সে ভালোই করে। পরে আমার চোখে যখন পেয়েছে যে কিছু লোক এসে মাছ নিচ্ছে, আমি তাকে জিজ্ঞাসা করি, বাবা এরা কারা, এই যে বাসায় আসে যায়? পরে বললো যে বাবা এগুলি আমি আমার পেজ করছি, পেজে দিলেই এই মাছগুলি সেল হইতেছে। মাছগুলি কেমনভাবে নিতেছে সেগুলি দেখায়, আমার বোঝায়। আমি তাকে বারণ করি যে বাবা তোমার লেখাপড়া ক্ষতি হয়ে যাবে, তুমি লেখাপড়া বাদ দিয়ে এগুলি করো না, তুমি একমাত্র ছেলে। তাকে আমি নিরুৎসাহিত করি, কিন্তু সে আমার কোনো এই বাধা বিঘ্ন সে মানে না। এই হ্যাচারিতেই রাত দিন যাপন করেন, ফ্লোরে থাকেন, খুব পরিশ্রম করছেন, প্রচুর আকারে সে উৎপাদন করে এবং প্রচুর আকারে সে বিক্রি করে। বেশ কয়েকটা জেলায় সে বিক্রি করে, এখন সে একজন সফল উদ্যোক্তা হয়েছে। বাবা হিসাবে আমি তার সার্বিক সাফল্য কামনা করি। প্রথম অবস্থায় কি এই খামারে শুরু করেছেন নাকি অন্য কোথাও শুরু না, করেছেন? আমি সর্বপ্রথম আমাদের শহরে বাসার ছাদে আর কি শুরু করি। এখানে 4 বছর হয় এই প্রজেক্টটা করি আর কি। ছাদে কয়টা পাত্রের মধ্যে শুরু করেছিলেন? ছাদে তখন একটা চারিতে আমি শুরু করছিলাম, রিং স্ল্যাবে যে চারিগুলো আছে ওইটা দিয়ে আমি সর্বপ্রথম শুরু করি। আচ্ছা, তো ওই ছাদে যখন শুরু করলেন তারপর থেকেই কি আস্তে আস্তে করে আপনার সেল হয়েছিল নাকি আরো সময় লেগেছে? এটা যখন আমি শখের বসে শুরু করি, একটা পর্যায়ে দেখি যে মাছগুলো পোনা দিচ্ছে, পোনা দিতে দিতে যখন মাছগুলো ভরে যায় চারিতে, তখন আমার বিক্রি করার প্রয়োজন দেখা দেয়। বিক্রি করার সময় আমি আসলে বুঝতে পারি যে একটা মাছ যদি 10 টাকায়, 15 টাকায়, 20 টাকায় বিক্রি হয়, এটা যদি আমি হিউজ কোয়ান্টিটিতে যদি আমি উৎপাদন করে বিক্রি করতে পারি, তাহলে আসলে এটা একটা ভালো ব্যবসা হতে পারে। ওইখান থেকে আসলে বাণিজ্যিকভাবে আসার আমার ইচ্ছাটা আর কি জাগে। আচ্ছা, প্রথম আপনি যেই মাছগুলো নিয়ে শুরু করেছিলেন সেটা কি জাতের মাছ ছিল? প্রথম আমি শুরু করছিলাম হচ্ছে অটো ব্রিডের গাপ্পি মাছ দিয়ে, মিক্স গাপ্পি। দেন হচ্ছে আমি মলি মাছগুলো করি, জেব্রা মাছগুলো শিখি। আর এখানে যখন শুরু করি তখন এই কৈকার বা কমেটটা নিয়ে, সর্বপ্রথম কমেট নিয়েই কাজ শুরু হয়। দেন আস্তে আস্তে আমাদের কৈকার, গোল্ডফিশ এগুলো আমরা অন্তর্ভুক্ত করি। এই জায়গাটা আপনি কিভাবে পেলেন? এই জায়গাটা কি আপনার নিজেরই ছিল? এই জায়গাটা টোটালি হচ্ছে আমার দাদা, আমার চাচাদের আগে থেকে 2টো পুকুর ছিল। ওই 2টো পুকুর লিজ দেওয়া ছিল, লিজের মেয়াদও তখন শেষ হয়ে যাওয়ায় আমি তখন পুকুর দুটো আমি নিয়ে নিই। আমি নেওয়ার পর ওইখানে শুরু করে আস্তে আস্তে এখন আমাদের প্রায় 10টা পুকুর হয়ে গেছে। এই 10টা পুকুরে কি মাছ আছে? 10টা পুকুরের মাছ আছে এবং এগুলো সবই রঙিন মাছ। ভাইয়া, আপনার কাছ থেকে আরো গল্প আমরা শুনবো, চলুন এবার আপনার হ্যাচারিতে চলে যাই। ঠিক আছে। রাহাত ভাইয়া, এরকম শেড আপনার কয়টি আছে? আমাদের এখন 2টা শেড আছে এরকম। এখন যে শেডে দাঁড়িয়েছে এই শেডে এরকম কতগুলো হাউস আছে? এই শেডে টোটাল আপনার প্রায় 50টার মানে অর্ধশতর মতো এখানে হাউস আছে। আমি আমার ডানে এবং বামে সবগুলোতেই গোল্ড ফিশ দেখতে পাচ্ছি। জি। প্রত্যেকটাতে কি গোল্ড ফিশ আছে? প্রত্যেকটাতে গোল্ডফিশের 2টা আবার ভ্যারাইটি আছে, 3টা ভ্যারাইটি আছে আমাদের এখানে। একটা হচ্ছে রেড ক্যাপ গোল্ডফিশ, অরেন্ডা গোল্ডফিশ, আর এটা হচ্ছে আপনার উইকিন গোল্ডফিশ। এই যে নাম আলাদা আলাদা এবং ভ্যারাইটি যেহেতু আলাদা আলাদা, জি। প্রাইসটাও কি আলাদা আলাদা হয়? প্রাইসটাও আলাদা আলাদা হয়, যেটা বেশি রেয়ার ওটা রেট বেশি, আর যেটা একটু কমন ওটা রেট একটু কম। বছরে কতবার পোনা পাওয়া যায়? গোল্ড ফিশের কথাই যদি বলি। গোল্ডফিশ যদি রেডি ব্রুড থাকে, আপনি এটা 15 দিন 20 দিন পর পর আপনি ব্রিডিং করতে পারবেন। তাহলে তো প্রজনন অনেক বেশি। প্রজনন অনেক বেশি, তবে এটা আর কি হ্যাচিং রেট একটু কম আসে। আর হচ্ছে বড় করা পর্যন্ত অনেক মাছ আর কি কাটাই যায়। ভাইয়া, এই হাউসগুলো একটু বড় সাইজের এবং পেছনের হাউসগুলো একটু ছোট সাইজের। এই সাইজগুলো কি আপনারা নিজেদের মতো করে নির্ধারণ করেন নাকি কোনো নির্দিষ্ট মেজারমেন্ট রয়েছে? এটা আমাদের নির্দিষ্ট তেমন কোনো মেজারমেন্ট নাই, তবে নির্দিষ্টের ভিতরে কি 10 ফিট বাই 10 ফিট হাউসগুলো আর কি হচ্ছে পারফেক্ট। আর আমাদের পিছে যেই হাউসটা, এটার মাপ হচ্ছে 3 ফিট বাই আপনার 8 ফিটের। এইখানটাতে মূলত আমরা হচ্ছে মলির যে প্যারেন্টসগুলা, অটো ব্রিডের যে প্যারেন্টসগুলো, ওইগুলো ওইখানটাতে দিই। ওইখান থেকে পোনাটা কালেক্ট করি। আমাদের এই সাইজের হাউসটাতে পোনাটা কালেক্ট করতে ইজি হয় বিধায় আমরা এই সাইজের হাউসটা এখানে বানাইছি।
আর এখানে এই যে বড় সাইজের হাউসগুলো, এখানে মূলত হচ্ছে গোল্ডফিশের প্রজনন হয়। আর গোল্ডফিশের জন্য একটু বড় হাউসটা আমাদের লাগে, কারণ অনেক পরিমাণে হাজার হাজার পরিমাণে ব্রুড আমাদের এখানে স্টক দিতে হয়, এই জন্য এগুলো আমাদের এখানে প্রয়োজন হয়। এই ছাউনিটা বানাতে কত খরচ হয়েছে? আমাদের এই শেডটাতে প্রায় 40 লক্ষ টাকার মতো ইনভেস্ট গেছে। আর আমাদের নতুন যে শেড আর কি 2 নম্বর যে শেডটা, সেই শেডটাতে প্রায় অ্যারাউন্ড 15 থেকে 20 লক্ষর মতো আর কি আমাদের এখানে খরচ গেছে। ভাইয়া মাছগুলো একটু দেখতে চাই। জি, অবশ্যই। এগুলো হচ্ছে আমাদের অরেন্ডা গোল্ডফিশ। আচ্ছা আচ্ছা, ওকে, একটু আমি হাতে নিয়ে দেখব। দর্শক আপনারা দেখুন, সবসময় এই মাছগুলো আমরা অ্যাকোরিয়ামের মধ্যে দেখে থাকি, কিন্তু একদম সামনে থেকে যখন দেখতে পাচ্ছি মাছগুলো মনে হচ্ছিল যে, আমার কাছে মনে হলো যে অ্যাকোরিয়ামের থেকে এই মাছগুলো বেশি প্রাণবন্ত। এটার কারণটা কি? বড় জায়গা, বড় স্পেস এখানে পায়, পানিটা চেঞ্জিং সব সময় পায়, আর খাবার দাবার সবসময় ঠিক থাকে। মেডিসিন যখনই যা লাগে এটা পায় দেখে এখানে আর কি মাছটা অ্যাক্টিভ থাকে বেশি। আচ্ছা ভাইয়া, এটার গাটা যেমন একদম মসৃণ এবং হচ্ছে খুবই উজ্জ্বল প্রকৃতির, এরকম ভাবে কি উজ্জ্বল প্রকৃতির সবসময় থাকে, নাকি একটু রংগুলো ফিকেও হয়ে যায়? এটা খাবারের উপর ডিপেন্ড করে। আপনি যদি খাবারটা ভালো মতো প্রোভাইড না করেন, সেক্ষেত্রে মাছগুলো কালারটা কিছুটা আপনার চেঞ্জ চলে আসে, কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে চলে আসে। আচ্ছা, এই জন্য আমাদের খাবারটা খুব হাই প্রোটিন খাবার দিতে হয়। আমরা লাইভ ফুড প্রোভাইড করি মাছগুলোকে, যাতে মাছটার কালার ভালো থাকে। আচ্ছা, এখানে যে মাছগুলো আছে এগুলোকে একটু আলাদা করে রেখেছেন, এগুলো কি গোল্ডফিশ? এগুলো গোল্ডফিশ। এগুলো একটু আমাদেরকে ধরে দেখান না। ভাই, এই মাছগুলো আলাদা করে রাখার কি কোনো কারণ আছে? এটা হচ্ছে গোল্ডফিশের রেড ক্যাপ। আচ্ছা, রেড ক্যাপ আমরা কেন বলছি? রেড ক্যাপ বলার আমি একটু আমাদের দর্শক শ্রোতাদের জন্য দেখাতে চাই। দর্শক দেখুন, এই যে লাল একটা জেলির মতো অংশ দেখতে পাচ্ছি, এটা কি? এটার কারণে এটাকে বলা হয় রেড ক্যাপ। প্রিয় দর্শক দেখুন, কত সুন্দর। এরকম একটি মাছ দেখলে যে কারোর ইচ্ছে করবে যে এই ধরনের মাছগুলো আমিও আমার বাসায় রাখি বা একটা অ্যাকোরিয়াম নিয়ে নেই এখনই। খুবই সুন্দর ছিল। ভাইয়া, এখানে আরো কিছু, এই যে কালো রঙেরও একটা, এটাও কি ওই টাইপেরই? অরেন্ডা টোটালি হচ্ছে আপনার যে গোল্ডফিশ গুলো, এটা আরেকটু পরে আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একটু পরে আসবে। আচ্ছা, কখনো কি পানি বা খাবারের কারণে রংগুলো নষ্ট হয়ে যায় বা অন্যরকম রং হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার খাবারটা পরিমাণ মতো দিতে হয়। যদি খাবারটা একটু বেশি পরিমাণে চলে যায়, তখন আপনার দেখা যাচ্ছে যে গ্যাস তৈরি হয় এখানে। আর পানিটা সময় মতো চেঞ্জ না করলে তখন পানিটা অটোমেটিকলি আপনার নাই সবুজ কালার হয়ে যাবে, নাই পানিটা ঘোলা হয়ে যাবে খাবার বেশি দেওয়ার কারণে, এভাবে পানির কালারটা চেঞ্জ হয়। এখানে যে মাছগুলো আছে এগুলো কি গোল্ডফিশ? এগুলো গোল্ডফিশ, এটা সেম মাছ, অরেন্ডা গোল্ডফিশ। আচ্ছা, সো এইগুলো আপনারা পার পিস কত করে বিক্রি করেন? এটা যদি প্যারেন্ট সাইজের হয়, এগুলো পাইকারি আপনার 300 থেকে 500 টাকার ভিতরে রেটটা থাকে পাইকারি। এই 4 ইঞ্চি সাইজ 5 ইঞ্চি সাইজ যে মাছগুলো, এগুলো আর কি এই রেটটাতে আর কি আমরা পাইকারি বিক্রি করি। খুচরা রেট এর চাইতে আরো বেশি হয়। ভাইয়া, সরকারি পৃষ্ঠপোষকতা কি কোনো রকম পাচ্ছেন আপনারা, বা পরামর্শগুলো আমরা পাই। আচ্ছা, কোনো রকম প্রণোদনা পাচ্ছেন? আমি আর কি এই পর্যন্ত কোনো প্রণোদনা আসলে পাইনি। ভাইয়া, এই সেক্টরের চ্যালেঞ্জগুলো কি কি? বর্তমানে আমাদের এই সেক্টরটাতে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, যার ভিতরে অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই রঙিন মাছের দামটা আসলে নির্ধারণ রাখা। দেখা যাচ্ছে যে এই মাছের দামটা এক এক সময় এক এক ধরনের হয়ে যায়, বৃদ্ধি পাওয়ার চাইতে কমে যাওয়ার সম্ভাবনাটা সবসময় বেশি থাকে, এবং দিনকে দিন এটার মাছের দামটা কমে যাচ্ছে। এটা সবচেয়ে বড় কারণ যেটা বলে আমি মনে করি, যে প্রত্যেকটা সেক্টরে একটা অ্যাসোসিয়েশন থাকে, একটা ইউনিটি থাকে, একটা ঐক্যবদ্ধতা থাকে, কিন্তু আমাদের রঙিন মাছের সেক্টরটাতে কোনো অ্যাসোসিয়েশন, কোনো সংগঠন কিছুই আসলে নেই। এই একটা কারণে নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে না। রাহাত ভাইয়া, আপনার হ্যাচারিতে আমরা আজকে পুরোটা দিন অতিবাহিত করলাম, খুবই ভালো লাগলো, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দীপ্ত কৃষিকে সময় দেবার জন্য। সবসময় ভালো থাকবেন, আর এবং আপনার এই খামারের আকার আরো বেশি বড় হোক, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, আজ আমরা সারাটা দিন কাটালাম রাহাত ভাইয়ের রঙিন মাছের খামারে। এখানে তিনি বিভিন্নভাবে বিভিন্ন জাতের রঙিন মাছগুলো চাষ করবার চেষ্টা করেছেন এবং যে কেউ চাইলে, একেবারে স্কুল পড়ুয়া থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষ চাইলেই একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। আশা করি তার গল্প আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষি থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবারও দেখা হবে কোনো খামারি বা কৃষক ভাইয়ের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন এবং দেখতে থাকুন দীপ্ত কৃষি। আল্লাহ হাফেজ।